আমার প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত সপ্তাহে 6টি ক্লাস নিয়েছি এবং 6টি ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা ব্যাকরণের প্রথম অধ্যায় শেষ করেছিলাম, যেটাতে বিসর্গ সন্ধি আছে। তারপর আমরা পড়েছিলাম বাঘ নামের যে কবিতা আছে সেটি সম্পর্কে পড়েছি, এবং পশু পাখির ভাষা যে গল্পটি আছে সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। তারপর শনিবার দিন আমরা আলোচনা শুরু করেছিলাম ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায় আছে, শব্দের গঠন ও শ্রেণীবিভাগ, সেটি নিয়ে ইতিমধ্যেই আমরা কিছুটা পড়াশোনা করেছি এবং আলোচনাও করেছি। আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি সম্পর্কে আমরা জেনেছিলাম সেগুলি হচ্ছে শব্দ বলতে কী বুঝি, বর্ণ বলতে কী বুঝি, ধ্বনি বলতে কী বুঝি, ধ্বনির শ্রেণীবিভাগ বা শব্দের শ্রেণীবিভাগ, শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, মানে কোন কোন উপায়ে শব্দকে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা জেনেছিলাম উৎপত্তিগতভাবে শব্দকে ভাগ করা যায় বা উৎসগতভাবে, আবার গঠনগতভাবে শব্দের শ্রেণীবিভাগ করা যায়, যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল গত দিনের ক্লাসের। এবং যেটি শেষ অংশ আছে অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ, সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজকের বিষয়টি আমরা আলোচনা করার আগে আমরা একটু আগের দিনের পাঠটিকে অনুসরণ করার চেষ্টা করব, একটু মনে করার চেষ্টা করব। সেখানে আমরা শব্দ বলতে বলেছিলাম যে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন পাশাপাশি বসে এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। এবং তারপর আমরা আলোচনা করেছিলাম, একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে যেমন কিশলয় বা মানব বা পরিবার, এইসব শব্দগুলো বিশ্লেষণ করে আমরা বলেছিলাম কীভাবে কতগুলো বর্ণ বা শব্দ পাশাপাশি বসছে এবং শব্দে রূপান্তরিত হচ্ছে। তারপর আমরা জেনেছিলাম বর্ণ কী, বর্ণ বা অক্ষর। আমরা সেক্ষেত্রে জেনেছিলাম যে বর্ণ বা অক্ষর বলতে আমরা বুঝি ধ্বনির যে লিখিত রূপ, তাকে আমরা বর্ণ বলেছি। তারপর ধ্বনি বলতে কি বলেছিলাম, যে আমরা যেটা মুখ দিয়ে উচ্চারণ করি বা যা আমাদের মুখবিভরের সাহায্যে উচ্চারিত হয় বা যেটা আমরা কান দিয়ে শুনি, সেটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনি দুই ধরনের, সেটাও আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম স্বরধ্বনি বলতে কি বুঝি, ব্যঞ্জন ধ্বনি বলতে কি বুঝি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা বলেছিলাম যে শব্দের যে গঠনগত শ্রেণীবিভাগ, মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ এবং সাধিত শব্দ বা যৌগিক শব্দ, সেগুলো নিয়ে আমরা জেনেছিলাম। মৌলিক শব্দ বলতে আমরা বলেছিলাম যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থগত শব্দ পাওয়া যায় না, সেগুলোকে আমরা বলি মৌলিক শব্দ। তারপর সিদ্ধ যৌগিক শব্দ বা সাধিত শব্দ আমরা কাকে বলেছিলাম, যে শব্দগুলিকে ভাঙলে শব্দগুলির অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায়, যে শব্দগুলিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে। সেক্ষেত্রে হাটে বাজারে, তেলে বেগুন, এই শ্রেণীর শব্দগুলো দিয়ে আমরা উদাহরণ দিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা জেনেছিলাম যে সাধিত শব্দকে দুভাগে ভাগ করা যায়, যথা জোর বাঁধা সাধিত শব্দ এবং শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। এই জোর বাঁধা সাধিত শব্দগুলোকেও আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। কি? এক, সন্ধিযুক্ত সাধিত শব্দ এবং সন্ধিবিহীন সাধিত শব্দ। যেমন স্বরানন, দশানন, এই শব্দগুলি দিয়ে আমরা কিভাবে সন্ধিযুক্ত সাধিত শব্দ গঠিত হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। তারপর সন্ধিবিহীন শব্দ, যেমন হাটে বাজারে, তেলে বেগুন, এই উদাহরণগুলো দিয়ে আমরা আলোচনা করেছিলাম কীভাবে সন্ধিবিহীন সাধিত শব্দ গঠিত হচ্ছে। তারপর আমরা আলোচনা করেছিলাম শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, যেটা দ্বিতীয় ভাগ সাধিত শব্দের। সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়, যথা শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সম্পন্ন হয়, আবার ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়েও সাধিত শব্দ সম্পন্ন হয়। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে অন্তত আমরা 3টি বা 4টি ক্লাসের মধ্যে দিয়ে শেষ করব। আজকে ওই চ্যাপ্টারেরই, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে ব্যাকরণের, শব্দের গঠন ও শ্রেণী বিভাগ, তার যে পরবর্তী অংশের কিছুটা আমরা আজকে আলোচনা করব, যেটা বলেছিলাম অর্থগত শ্রেণীবিভাগ। এই অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করার পূর্বে এই অর্থ বিষয়টি কী বা অর্থগতভাবেই কী ভাগ করা যায় সেটা নিয়ে আমরা একটু বলবো। অর্থগত বলতে আমরা বুঝি সাধারণত দুটি অর্থে। এক হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ একটি শব্দকে যখন আমরা ভাঙছি, যে মূল শব্দটি পাচ্ছি সেটি কোথা থেকে নেওয়া হয়েছে বা তার
যে আদি অর্থ, সেটাই হচ্ছে ব্যুৎপত্তিগত, অর্থাৎ শব্দের অর্থের সময় যে মূল অর্থ প্রকাশিত হয় সেটাকেই আমরা বলি ব্যুৎপত্তিগত অর্থ। আর আরেকটা যে শ্রেণীর অর্থ হয় সেটা হচ্ছে প্রচলিত অর্থ, অর্থাৎ ব্যবহারিক অর্থ, যে শব্দটির পরিবর্তনের ফলে এখন কী অর্থে প্রকাশিত হচ্ছে, এটাই হচ্ছে শব্দের প্রচলিত অর্থ। তাহলে আমরা দেখি যে এই শব্দগুলিকে সাধারণত দুটি ভাগে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত বা উৎসগত অর্থে শব্দের শ্রেণীবিভাগ, আবার হচ্ছে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থে শব্দের শ্রেণীবিভাগ। এই যে দুটি অর্থগত প্রকারভেদ, এই অর্থগত প্রকারভেদের কথা মাথায় রেখেই শব্দকে সাধারণত আমরা চারটি শ্রেণীতে ভাগ করতে পারি অর্থগতভাবে। সেটি কি? এক হচ্ছে অপরিবর্তিত যৌগিক শব্দ। এই জাতীয় শব্দগুলির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ একই রকম থাকে। তারপর দ্বিতীয় ভাগ হচ্ছে পরিবর্তিত যৌগিক শব্দ, অর্থাৎ অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তারপর হচ্ছে সংকুচিত যৌগিক শব্দ, অর্থাৎ যে মূল অর্থ সেটার অর্থ সংকুচিত হবে। আর চতুর্থ হচ্ছে প্রসারিত যৌগিক শব্দ। এই চার প্রকার যে শ্রেণীবিভাগ মূলত আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাসে, এই চারটি প্রকার নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং একটু উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করব যে এই শব্দগুলি কিভাবে হচ্ছে। তার আগে আমরা যদি একটু সংজ্ঞাটা দেখে নিই যে অপরিবর্তিত যৌগিক শব্দ বলতে কি বুঝি। অপরিবর্তিত যৌগিক শব্দ বলতে বুঝি এই সকল শব্দ সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিতগত অর্থ একই রকম থাকে। ব্যুৎপত্তিগত অর্থ মানে আমরা একটু আগেই বললাম যে যে শব্দটিকে মূল শব্দটিকে, যেটা একটা শব্দকে যদি আমরা ভাঙি তার থেকে যে মূল শব্দ পাই তার যে উৎপত্তিগত বা অর্থগত যে উৎসগত যে অর্থ সেটাই তার মূল অর্থ। এই মূল অর্থ এবং প্রচলিত অর্থ একই রকমই আছে। যেমন পাঠক, একটি উদাহরণ দিয়ে আমরা বলি। পাঠক শব্দটি আমরা বুঝি যিনি পাঠ করেন বা পাঠকর্তা। এই পাঠক শব্দটিকে দেখি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব পঠ ধাতুর সঙ্গে অক শব্দাংশ যুক্ত হয়েছে। পঠ ধাতুর সঙ্গে অক শব্দাংশ জুড়ে পাঠক শব্দটি উৎপত্তি গঠিত হয়েছে এবং পঠ শব্দের অর্থ হলো পাঠ করা বা পড়া এবং অক শব্দের অর্থ হলো কর্তৃত্ব বোঝায়। অক শব্দের অর্থ বলতে কর্তৃত্ব বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এই শব্দটার মানে গিয়ে দাঁড়ায় যিনি পাঠকর্তা বা যিনি পাঠ করেন। আর এই শব্দটির প্রচলিত অর্থ কিন্তু পাঠক বলতে আমরা বুঝি যিনি পাঠ করেন। অর্থাৎ এই যে যৌগিক শব্দ পাঠক, এটার ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটি একই রকমেরই আছে। এক্ষেত্রে এর কোনো পরিবর্তিত হয়নি, যার ফলে এই শ্রেণীর শব্দগুলোকে আমরা বলবো অপরিবর্তিত যৌগিক শব্দ। এরপর দ্বিতীয় যে ভাগটি আছে আমাদের আলোচ্য বিষয় পরিবর্তিত যৌগিক শব্দ। এক্ষেত্রেও পরিবর্তিত যৌগিক শব্দ বলতে আমরা বুঝবো কি, যে এই জাতীয় শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থের থেকে প্রচলিত অর্থ এতটাই আলাদা হয়ে গেছে যে মূল রূপের সঙ্গে ব্যবহারিক রূপের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মূল যে রূপ, যার আদি অর্থ, যার ব্যুৎপত্তিগত যা অর্থ, তার সঙ্গে বাস্তবে যে ব্যবহারিক প্রয়োগ বা প্রচলিত অর্থে আমরা যেরকমভাবে প্রয়োগ করি শব্দগুলোকে, দুটির সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। দুটির সঙ্গে আমরা অনেকটাই, দুটি অর্থের মধ্যে আমরা অনেকটাই পার্থক্য লক্ষ্য করি, যার ফলেই এটিকে বলা হয় পরিবর্তিত যৌগিক শব্দ। এবার যদি একটি উদাহরণ সহযোগে আমরা বিষয়টিকে একটু ব্যাখ্যা করি তাহলে দেখব যে মহাজন, এই শব্দটিকে যদি আমরা একটু ব্যাস বাক্যটা দেখে নিই তাহলে মহৎ যে জন বা মহান যে ব্যক্তি তাকেই আমরা মহাজন বলি। এটা ব্যুৎপত্তিগত অর্থের ক্ষেত্রে দাঁড়ায় যে মহৎ যে জন বা মহান যিনি তাকেই আমরা মহাজন বলি। কিন্তু বর্তমান ক্ষেত্রে আমরা প্রচলিত অর্থে মহাজন বলতে আমরা সকলেই জানি বোঝাই সুদখোর, যারা চড়া সুদে টাকা ধার দেন এবং তার পরিবর্তে সুদ ভক্ষণ করে জীবনযাপন করেন, এই রকম ব্যক্তিকে তো আর মহান বলা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এই যে মহাজন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটোর মধ্যেই কিন্তু অনেকখানি পার্থক্য বা সম্পূর্ণরূপেই পার্থক্য লক্ষ্য করছি, যার ফলে এই শ্রেণীর শব্দগুলোকে বলা হয় পরিবর্তিত যৌগিক শব্দ। আমরা আরও কিছু উদাহরণ সহযোগে পরবর্তী কিছু সময় পর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে আমাদের তৃতীয় যে অংশটি আছে সেখানে বলা হয়েছে সংকুচিত যৌগিক শব্দ। যৌগিক শব্দ অথচ সংকুচিত। সংকুচিত মানে আমরা বলি কমে যাওয়া, ক্ষুদ্র হওয়া। এবার দেখে নিই কীভাবে সংকুচিত যৌগিক শব্দ কীভাবে সংকুচিত হচ্ছে। বলছি এই জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ
অনেক কিছু বা ব্যাপকতা বোঝালেও প্রচলিত অর্থ তার মধ্যে কোনোটিকে বোঝায় বা সংকীর্ণ অর্থে প্রয়োগ করায়। অর্থাৎ কোনো একটা মূল শব্দ যেটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, হয়তো অর্থটা অনেকটা ব্যাপক বা অর্থটার প্রসার আছে, কিন্তু যখন শব্দটা সংকুচিত হয় তার মধ্যে থেকে কোনো একটা সংকীর্ণ অর্থে প্রয়োগ করা হয়। যেমন একটি শব্দ যদি আমরা উদাহরণ দিয়ে বলি, তুরঙ্গম। তুরঙ্গম শব্দের অর্থ হলো যা দ্রুত গমন করতে পারে বা তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেটাকে আমরা বলি তুরঙ্গম, তাই তো? কিন্তু আমরা তুরঙ্গম বলতে এখন জানি ঘোড়া। তুরঙ্গম বলতে আমাদের মাথায় যে চিত্রটি সেটা কি ঘোড়ার চিত্র। অর্থাৎ এক্ষেত্রে শব্দটির অর্থ দেখি আমরা একটু সংকুচিত হচ্ছে, শব্দটির অর্থ সংকুচিত হচ্ছে, যার ফলে এই শ্রেণীর শব্দগুলোকে বলা হয় সংকুচিত যৌগিক শব্দ। আমাদের চতুর্থ যে ভাগটি আছে সেই ভাগটি হচ্ছে প্রসারিত যৌগিক শব্দ। প্রসারিত মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। প্রসারিত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়, তবেই তো সেটা প্রসারিত হবে। যদি নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত না হয় তাহলে সেটা প্রসারণ ঘটবে না, প্রসারিত হবে না। যেমন একটি শব্দ গাং বলতে আমরা বুঝতাম যে গঙ্গা, বা গাং শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা হচ্ছে গঙ্গা। কিন্তু বর্তমান সময়ে আমরা বলি যে কোনো নদী বলতেই আমরা কিন্তু গাং বুঝি, অর্থাৎ নদী বলতে আমরা গাং বুঝি। এক্ষেত্রে দেখছি যে শুধুমাত্র একটি নদী, গঙ্গা নদী থেকে একটা যে কোনো নদী, এই যে অর্থের প্রসারতা, এটাকেই বলা হচ্ছে প্রসারিত যৌগিক শব্দ। তাহলে এখনো পর্যন্ত আমরা অর্থগত শ্রেণীবিভাগ শব্দে যেটা করলাম, সেই অর্থগত শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা দেখলাম শব্দের মূলত দুই শ্রেণীর অর্থ আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ শব্দের যে আদি উৎস, সেই আদি উৎসের যে মূল অর্থ সেটাকে আমরা বলি ব্যুৎপত্তিগত অর্থ। এবং আরেকটা জেনেছি আমরা প্রচলিত অর্থ, অর্থাৎ আমরা শব্দটা যেরকমভাবে এখনকার দিনে ব্যবহার করি, সেই ব্যবহারিক ক্ষেত্রে কোন অর্থে এটি প্রকাশিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে প্রচলিত অর্থ। সেই দিক থেকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখলাম যে যৌগিক শব্দকে মূলত আমরা চারটি ভাগে ভাগ করি। সেক্ষেত্রে আমরা প্রথম ভাগে দেখেছিলাম অপরিবর্তিত যৌগিক শব্দ, অর্থাৎ যার ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে বা যে জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের কোনো পার্থক্য আমরা দেখি না, সেটাকেই আমরা বলছি অপরিবর্তিত যৌগিক শব্দ। তারপর দ্বিতীয় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি আমরা দেখেছি পরিবর্তিত যৌগিক শব্দ, অর্থাৎ এই শ্রেণীর শব্দগুলির ক্ষেত্রে বা এই জাতীয় সাধিত শব্দগুলির ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের অনেকটাই পার্থক্য পেয়েছি। এবং তৃতীয় যে ভাগটি আছে সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে শব্দের অর্থ সংকুচিত হচ্ছে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের যে অর্থ সেটা অনেকটা সংকুচিত অর্থে ব্যবহৃত হচ্ছে। আর চতুর্থ যে ভাগ আমরা আলোচনা করেছিলাম সেটিতে দাঁড়াচ্ছে কি, যে অর্থের যৌগিক শব্দের অর্থ প্রসারিত হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম যে গাং শব্দটি বলতে আমরা গঙ্গা নদী বোঝাই, কিন্তু বর্তমানে প্রচলিত অর্থে গাং বলতে আমরা যে কোনো নদীকেই বুঝি। এই যে মূলত চার ভাগের যৌগিক শব্দ আমরা আলোচনা করেছি, এবার দেখব কিছু এই জাতীয় শব্দের উদাহরণ দিয়ে যার ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এবং কোন শ্রেণীর এটি শব্দ, সেই রকমই কিছু উদাহরণ দিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন একটি শব্দ আমরা প্রত্যেকেই জানি অন্ন। অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাদ্যবস্তু। অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাদ্যবস্তু, কিন্তু প্রচলিত অর্থে বর্তমানকালে আমরা বুঝি বা বর্তমান সময়ে আমরা বুঝি অন্ন শব্দটিকে যে আমরা ব্যবহারিক প্রয়োগ করি, সেই ব্যবহারিক দিকে আমরা দাঁড়াই যে অন্ন শব্দের অর্থ হলো ভাত। এটা তাহলে কোন শ্রেণীর শব্দে পড়বে? এক্ষেত্রে দেখছি আমরা যে ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে যে প্রচলিত অর্থ সেটা সংকীর্ণ অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটা যৌগিক সংকুচিত শ্রেণীর শব্দ। এইরকম কিছু শব্দ হলো পান, মৃগ, প্রদীপ, পঙ্কজ বা আদিত্য, জলদ, মন্দির। এই সমস্ত শব্দগুলি মূলত ব্যুৎপত্তিগত অর্থে দেখা যাচ্ছে যে অনেকটি বড়, কিন্তু প্রচলিত অর্থে এই শব্দগুলির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে সংকীর্ণ অর্থে প্রয়োগ হচ্ছে, যার ফলে এই সমস্ত শব্দগুলি যেমন অন্ন, পান, মৃগ, প্রদীপ, পঙ্কজ, আদিত্য, জলদ, মন্দির, এগুলো সবই হচ্ছে যৌগিক
সংকুচিত শ্রেণীর শব্দ। যেমন মন্দির শব্দটিকে যদি আমরা দেখি, মন্দির শব্দের অর্থ যে কোনো গৃহ বা বাসস্থান, কিন্তু প্রচলিত অর্থে মন্দির বলতে আমরা বুঝি দেবতার গৃহ। অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখছি যে শব্দের যা ব্যুৎপত্তিগত অর্থ সেটা অনেকখানি সংকুচিত অর্থে ব্যবহারিকভাবে প্রয়োগ হচ্ছে, যার ফলে এটিকে আমরা বলছি যৌগিক সংকুচিত শ্রেণীর শব্দ। পরবর্তী আমরা কিছু উদাহরণ দিয়ে দেখব কিভাবে যৌগিক শব্দ পরিবর্তিত হচ্ছে। কোনো যেমন কুশল, যে কুশ তুলতে পারে তাকে আমরা কুশল বলি, যে কুশ তুলতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা যার প্রচলিত অর্থ দেখছি নিপুণ, পারদর্শী বা মঙ্গল অর্থে, প্রচলিত অর্থে আমরা এই শব্দটিকে ব্যবহার করি যে নিপুণ, যার ফলে এই অর্থটা কিন্তু সম্পূর্ণরূপেই পরিবর্তিত হচ্ছে, যার ফলে এই শ্রেণীর শব্দগুলিকে বলা হয় যৌগিক পরিবর্তিত শব্দ। কুশল শব্দের অর্থটিকে যদি আমরা বিশ্লেষণ করি, আমি কি বললাম একটু আগে যে ব্যুৎপত্তিগত অর্থ কুশল, যে কুশ তুলতে পারে তাকে আমরা কুশল বলি, কিন্তু প্রচলিত অর্থে ব্যবহার করা হচ্ছে যে নিপুণ বা পারদর্শী। অর্থাৎ এক্ষেত্রে শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। আবার প্রবীণ, যিনি বীণা বাজাতে পটু তাকে আমরা বলি প্রবীণ, কিন্তু প্রচলিত অর্থে দ্বারাই বয়স্ক ব্যক্তি। অর্থাৎ এক্ষেত্রেও যৌগিক শব্দটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তার ব্যুৎপত্তিগত অর্থ থেকে যে প্রচলিত অর্থ সেখানে। ঠিক এইরকমই কিছু শব্দ আমরা দেখছি যে গবেষণা বা জলপানি বা ঝি বা গবাক্ষ, গোষ্ঠী, সন্দেশ, এই সমস্ত শব্দগুলি মূলত যৌগিক পরিবর্তিত শ্রেণীর শব্দ। গবেষণা আমরা শব্দটিকে যদি একটু দেখি বা ভাবি, আমরা বহুল প্রচলিত আমাদের শব্দ, কিন্তু গবেষণা শব্দটির মূল অর্থ হচ্ছে গরু খোঁজা বা গরুকে খোঁজা, গো অন্বেষণ করেন যিনি। কিন্তু প্রচলিত অর্থ আবার একটু ভিন্ন। আমরা যদি লক্ষ্য করি যে গভীরভাবে বিশ্লেষণ ও অনুসন্ধান, যেটা সাধারণত আমরা গবেষণা বলতে এখনকার সময় বুঝি, যার প্রচলিত অর্থ বা যার ব্যবহারিক অর্থ হচ্ছে গভীরভাবে বিশ্লেষণ ও অনুসন্ধান। অর্থাৎ এক্ষেত্রেও দেখছি আমরা যে ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে কিন্তু প্রচলিত অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তাই এই যে আলোচনা করলাম যে সমস্ত শব্দগুলি নিয়ে, সেগুলি মূলত যৌগিক পরিবর্তিত শব্দ। ঠিক একই রকমভাবেই একটা যৌগিক অপরিবর্তিত শব্দ নিয়ে যদি আমরা বলি, এতক্ষণ আমরা যে দুটো বিষয় নিয়ে বললাম যে যৌগিক পরিবর্তিত এবং যৌগিক সংকুচিত, ঠিক এরকম একটা উদাহরণ হচ্ছে যৌগিক অপরিবর্তিতর ক্ষেত্রে জলজ। যা কিছু জলে জন্মায় তাকে আমরা জলজ বলি, কিন্তু প্রচলিত অর্থেও আমরা সেই একই রকমভাবে ব্যবহার করি, যা জলে জন্মায় তাকেই আমরা জলজ বলি। অর্থাৎ এই শ্রেণীর শব্দটা হচ্ছে যৌগিক অপরিবর্তিত শ্রেণীর শব্দ। এবং শেষ আমরা যে ভাগটি বলেছিলাম সেটি হচ্ছে যৌগিক প্রসারিত শব্দ। যৌগিক প্রসারিত মানে আমরা কি বলেছিলাম যে ব্যুৎপত্তিগত অর্থের থেকেও বর্তমানে যে প্রয়োগ হচ্ছে তার ব্যাপকতা বা প্রসারতা বৃদ্ধি পেয়েছে। দেখি একটু উদাহরণ দিয়ে, যে কালি, কালো রঙের তরলকে আমরা সাধারণত কালি বলতাম, কিন্তু এখন আমরা কালি বলতে বুঝি লাল, নীল, সবুজ যে কোনো রঙের কালি, কিন্তু আমরা শব্দগুলো প্রয়োগ করতে বা শব্দের অর্থ বোঝাতে আমরা কিন্তু কালি শব্দটা প্রয়োগ করি। অর্থাৎ এই শ্রেণীর শব্দ, অর্থাৎ এই যে ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত যে অর্থ বা ব্যবহৃত যে অর্থ, অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বা শব্দের অর্থ প্রসার হয়েছে, যার ফলে এই শ্রেণীর শব্দকে বলা হয় যৌগিক প্রসারিত শব্দ। ঠিক আমরা আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি পরশু, পরশু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে আগামীকালের পরের দিন, কে আমরা সাধারণত পরশু বলি, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে গতকালের আগের দিন এবং আগামীকালের পরের দিন। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ বলতে আমরা বুঝেছিলাম আগামীকালের পরের দিন, কিন্তু আমরা বর্তমানে প্রয়োগ করি গতকালের আগের দিন কিংবা আগামীকালের পরের দিন। অর্থাৎ এক্ষেত্রেও দেখছি যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের থেকে প্রচলিত অর্থ অনেকটা প্রসারিত হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই শ্রেণীর শব্দকে বলা হয় যৌগিক প্রসারিত শব্দ। তাহলে আমরা এখনো পর্যন্ত শব্দের যে অর্থ অনুযায়ী শব্দের গঠন কেমন হয় বা অর্থ অনুযায়ী শব্দের যে গঠন বা অর্থ অনুযায়ী শব্দের যে শ্রেণীবিভাগ, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম। আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে অর্থ বলতে বা অর্থগতভাবে শব্দকে আমরা মূলত দুই শ্রেণীর শব্দ বুঝি, সেক্ষেত্রে প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এইভাবে ভাগ করা যায়। এবং এই প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে যৌগিক শব্দগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যে যৌগিক অপরিবর্তিত শব্দ,
যৌগিক পরিবর্তিত শব্দ, তারপরে তৃতীয় যে ভাগ আমরা আলোচনা করেছি যৌগিক সংকুচিত যৌগিক শব্দ এবং প্রসারিত যৌগিক শব্দ। এই 4 প্রকারের শব্দ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো বারবার এই যে আজকের যে পাঠটি আমরা এখনো পর্যন্ত পড়লাম এটা বারবার তোমরা বাড়িতে পড়বে, বারবার পড়ার পর বোঝার চেষ্টা করবে এবং এই রেকর্ডিং বা এই যে ক্লাস নেওয়ার প্রয়াস সেটাকে লক্ষ্য করবে। যদি তারপরেও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, যাতে আমি পরবর্তী ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। আমি আবার বারবার অনুরোধ করছি, আমরা এখনও পর্যন্ত যেটুকু বিষয়টা যেটুকু আলোচনা করেছি এই দ্বিতীয় অধ্যায়ের সেই সম্পূর্ণ অংশটুকুই তোমরা বারবার বাড়িতে পড়বে এবং পড়ার পর এই যে রেকর্ডিংটি তোমরা বারবার শুনবে। শোনার পর যদি কিছু অসুবিধা থাকে তোমরা আমাকে তোমাদের প্রশ্নগুলো লিখে কমেন্টে লিখে পাঠালে আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থাকবে, তোমরা সকলেই ভালো থাকবে এই আশা রেখে আজকের এই যে পাঠদান এখানে শেষ করছি।